আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা জানব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ওরফে ফজু পাগলার সম্পর্কে কিছু আমলনামা। আপনারা যখন ফজু পাগলা সম্পর্কে জানবেন তখন তার নাম শুনলে আমাদের চোখের সামনে কী ভেসে ওঠে। তিনি বাংলাদেশের বলিষ্ঠ রাজনীতিবিদ। তিনি জন্মের পরে মন্ত্রী এমপি হয়ে জন্মগ্রহণ করেছেন। তার আকাশচুম্বী জনপ্রিয়তা। তিনি জন্মের পরে যতবার রাজনীতিতে দাঁড়িয়েছেন, ভোটে অংশগ্রহণ করেছেন, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, মানে বাংলাদেশের যত বড় বড় মন্ত্রিত্ব পদ আছে সেই সমস্ত পদ সে নিয়েছে এবং সেই পদে দায়িত্ব পালন করেছে। এটাই নয় কি, কিন্তু আজকে তার কিছু আমলনামা সম্পর্কে আলোচনা করব, তারপরে কিছু ব্যক্তিগত বিষয় আলোচনা করব। এই ফজলুর রহমান ওরফে ফজু পাগলা কথিত মুক্তিযোদ্ধা। একটা কথাই আছে না যে নিজের ঢাক বাজায় বেশি, সে আসলে প্রকৃত মানুষ না। এই ফজু পাগলাকে দেখলে এই কথাটা খুবই বেশি বেশি মনে পড়ে যে নিজের ঢাক অন্য কেউ না বাজালেই আমার ঢাক আমাকে বাজাতে হবে এবং মানুষকে বোঝাতে হবে আমি মুক্তিযোদ্ধা। কিন্তু আসলে সে কি মুক্তিযোদ্ধা, ঠিক আছে, আল্লাহ মাহমুদ ভালো জানে। তো সেদিকে না যাই, যে বিষয়টা আলোচনা করব যে তিনি ফজু পাগলার ভিতরে, সে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেও ফজু পাগলার ভিতরে আওয়ামী লীগ বসবাস করে। আপনি তার রাজনৈতিক ক্যারিয়ার যদি দেখতে যান, 1986 সালে আওয়ামী লীগের হয়ে কিশোরগঞ্জ 3 আসনে সে এমপি পদে নির্বাচন করে এবং সেখানে সে জয়লাভ করে। তারপরে সে বিএনপিতে এসে জয়েন করে আওয়ামী লীগ থেকে। 1991, 96 এবং 2008 সালে সে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু সে ভূমিদশ ব্যর্থতা হয় এবং সে কোনো ভোটে জয়লাভ করতে পারে না। কিন্তু আপনি দেখেন তার বিভিন্ন বক্তৃতার মাধ্যমে দেখা যায় তিনি এমন করে বলেন যে, যেমন জামাত ইসলামের আমির শফিকুর রহমানকে এই 2 দিন আগে বলেছে যে তুমি সিলেটে থাকো, তুমি সিলেটে থেকে তুমি যে 14টা আসন আছে সেই আসনগুলোতে যদি আমার সাথে তুমি আসো, আমার সাথে ভোটে অংশগ্রহণ করো, তুমি কোনোটাতেই জয়লাভ করতে পারবে না। কিন্তু হাস্যকর একটা বিষয় হচ্ছে যে তিনি 1991, 96 এবং 2008 সালে কোনোবারেই সে বিএনপির প্রার্থিতা নিয়ে কখনো জয়লাভ করতে পারে নাই। শুধুমাত্র 1986 সালে আপনার বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে নির্বাচন করে সেখানে এমপি পদে জয়লাভ করেছিল। কিন্তু তার মুখের ভাষাগুলো বুঝতে পারছেন যে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। আর তাকে যে বিভিন্ন মানুষ যে এখন ফজু পাগলা বলে, এটা ফজু পাগলা বলার পিছনে কিছু কারণ আছে। একজন মুক্তিযোদ্ধা, অনেকে আমি দেখতে পেয়েছি তার বিভিন্ন বিভিন্ন বক্তৃতার নিচে যখন কমেন্টসগুলো পড়ে অনেকে তাকে পাগল বলে আখ্যায়িত করে, আবার অনেকে মুক্তিযোদ্ধা চেতনাধারী কিছু লোক আছে ওইখানে লেখে যে একজন মুক্তিযোদ্ধাকে সম্মান করা উচিত। ভাই, মুক্তিযোদ্ধাকে রেসপেক্ট কে না করে? মুক্তিযোদ্ধা বাংলাদেশের সূর্য সন্তান, তাদেরকে রেসপেক্ট করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে, এবং তার রেসপেক্টেবল পারসন। বাট একজন মুক্তিযোদ্ধা যদি মুক্তিযুদ্ধ করার পরে সে যদি ধর্ষণ কাজে লিপ্ত হয়, তাকে ধর্ষণ বলা যাবে না। সে যদি খুন করে মানুষকে, তাই খুনি বলা যাবে না। সে যদি সামাজিক অন্যায় অপকর্ম করে বেড়ায়, তাকে কি সেই অপকর্মের জন্য তাকে বিচার কার্যের সম্পাদন করা যাবে না? আর ধরলাম যে ফজু পাগলা মুক্তিযুদ্ধ করেছে, সে একজন মুক্তিযোদ্ধা, সত্যি মুক্তিযোদ্ধা, বাট সে যদি শেষ বয়সে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়, তাকে কি আমরা পাগল বলতে পারবো না? এটা কেমন কথা ভাই? একজন মানুষ খারাপ করলে তাকে খারাপ বলতে হবে, সে হোক মুক্তিযোদ্ধা, সে হোক নিজের কেউ, কারণ এখানে তো সত্যকে সত্য বলতে হবে। আর কথা হচ্ছে যে ফজলুর রহমান ফজু পাগলা মূলত বিএনপির ভিতরে থাকলেও তার ভিতরে আওয়ামী লীগ বসবাস করে। কারণ আপনার কি বলে, রাজনীতিতে যে আপনার এমপিত্ব যে স্বাদ, সেটা তো মূলত সে আওয়ামী লীগ থেকে পেয়েছে, বিএনপি থেকে তো পায়নি। আর সেই জন্য দেখা যায় যে 5 আগস্টের পরে, অভ্যুত্থানের পরে সরকার পালায়ন করলেও সে বিএনপির ভিতর থেকে আওয়ামী লীগকে আবার নতুন করে দেশে স্ট্যাবলিশ করার জন্য চেষ্টা করছে। আর আমি একটা জিনিস ভেবে অবাক হই যে বিএনপির এখন পর্যন্ত এই সমস্ত মানসিক বিকারগ্রস্ত পাগল লোকগুলোকে
উপদেষ্টা হিসেবে রেখে দিয়েছেন। এটা খুবই দুঃখজনক। তো অতি সত্বর বিএনপির যারা ঊর্ধ্বতন যারা আছে তাদের অবশ্যই এই বিষয়টা আমলে আনা উচিত এবং তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। ফজলুর রহমান ফজু পাগলার রাজনৈতিক আমলনামা আংশিক তো বুঝতে পেরেছেন, মানে সে আসলে কি ধরনের বা কেমন রাজনীতিবিদ। এখন এই ফজলুর রহমান ইসলামের জন্য কতটুকু হুমকি স্বরূপ দেখেন, তার বিভিন্ন আপনার টক শো এবং বিভিন্ন বক্তৃতা দেখতে পারবেন, সে একাধারে একজন মুসলিম নাম ধরে মুসলমানদের নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করে যাচ্ছে। আর এগুলো করার পিছনে কারণ আছে, মানে যে ব্যক্তির কোনো মানে রাজনৈতিক ফ্যান বেস নাই, যে ব্যক্তির কোনো রাজনৈতিকভাবে কিছু করতে পারে নাই, তার একটা লক্ষ্য হচ্ছে যে তার নিজের অবস্থানটা যদি দলের ভিতরে তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে সেই দলের মানুষকে বোঝানো যে আমি কিন্তু আসলে প্রকৃতপক্ষে বিএনপি, আমি বিএনপির হয়ে কাজ করছি। কিন্তু আসলে না রে ভাই, আসলে তার নয়, সে হচ্ছে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। সে আওয়ামী লীগের এমপি ছিল, বিএনপিতে এসে সে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তো আমাদের এখন প্রত্যেক মানুষেরই উচিত যে এই সমস্ত বিকারগ্রস্ত লোকদের কথাগুলো আমলে নিয়ে তাদের বিরুদ্ধে স্টেপ গ্রহণ করা। আর বিএনপিকে আমি রিকোয়েস্ট করব যে সামনে নির্বাচন, আপনারা তো অলরেডি ডাকসু নির্বাচন দেখেছেন, সেখানে আপনাদের ভূমিধস ব্যর্থতা হয়েছে। জাকসু নির্বাচনে আপনারা বলেন যে বাংলাদেশের আপনারা সবচেয়ে বড় দল এবং গণতান্ত্রিক দল, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু আপনাদের দ্বারা হেন কোনো কাজ হয় নাই যে 5 আগস্টের পরে চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, আপনাদের রাজনীতিবিদদের বিভিন্ন ধরনের অমানসিকপূর্ণ মানে পাগলামি কথাবার্তা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, যার ফলশ্রুতিতে ডাকসু থেকে শুরু করে জাকসু নির্বাচনে আপনাদের ভরাডুবি হয়েছে। এটা মনে রাখেন যে আবার চট্টগ্রাম, রাজশাহী নির্বাচন, সেখানে আপনার ভরাডুবি হবে। আর এই ভরাডুবিটা বা এই ব্যর্থতাটা আপনাদের সামনে আপনাদের গ্রাস করে ফেলবে জাতীয় নির্বাচনে, যদি আপনারা এখনও যদি এইরকম লোকগুলারকে পৃষ্ঠপোষকতা দিয়ে যান এবং তাদেরকে এখনও যদি জনসম্মুখে এইরকম আবুল তাবুল কথা বলতে দেন, তাহলে আশা করা যায় আগামী জাতীয় নির্বাচনে আপনাদের এই চাকসু এবং ডাকসুর মতোই ভরাডুবি হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি যে আপনার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন নিতান্তই ভালো মানুষ এবং গণতন্ত্রের লড়াইয়ের জন্য সে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আমরা দেশের জনগণ বিশ্বাস করতে চাই তিনি আমাদের দেশের অনেক ভালো কাজ করবেন। সো আপনারা এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় আনেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে আপনারা মানুষের আস্থা অর্জন করতে পারেন সেজন্য চেষ্টা করেন। আজ আর নয়, আগামীতে আবার কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সো সাথে থাকুন কায়েম স্টকের সাথে, সত্য প্রকাশই মুখ্য উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।